পশ্চিমবঙ্গের নদিয়ার এক অখ্যাত গ্রাম চাঁদপুর। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল বিশাল এক রাজবাড়ি। সবাই তাকে বলতো লাল কুঠি, কারণ সূর্য ডোবার সময় বাড়িটার দেয়াল রক্তের মতো লাল হয়ে উঠত। গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই বাড়িতে অভিশাপ আছে। ঋত্বিক কলকাতায় বড় হয়েছে। তার ঠাকুরদা ছিলেন চাঁদপুরের জমিদার পরিবারের শেষ উত্তরসূরি। ঠাকুরদার মৃত্যুর পর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ আইনজীবী চিঠি এলো, লালকুঠি এখন ঋত্বিকের নামে। ঋত্বিক এই খবর শুনে চাঁদপুরে যাবার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু ঋত্বিকের মা কেঁদেই বললেন, ও বাড়িতে যাস না, ওখানে ভালো কিছু নেই, ওটা এখন ভূতের বাড়ি হয়ে গেছে, তুই গেলে তোর ক্ষতি হয়ে যাবে। আমার কথা শোন, সম্পত্তির দরকার নেই, তুই ওখানে যাস না। কিন্তু ঋত্বিক বাস্তববাদী, ভূত প্রেতে সে বিশ্বাস করে না। সে ঠিক করলো বাড়িটা বিক্রি করে দেবে, আর বিক্রি করার আগে একবার বাড়িটাকে দেখে আসবে। এই সিদ্ধান্ত নিয়ে সে বেরিয়ে পড়ে চাঁদপুরে লালকুঠির উদ্দেশ্যে। লালকুঠিতে পৌঁছতেই তার গায়ে কাঁটা দিল। বিশাল লোহার ফটক, জং ধরা, বাগানে শুকনো পাতার স্তূপ। বাড়ির দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর যেন কোথাও পচা ফুলের গন্ধ। এক তো রাত্রি অনেকটা হয়ে গেছে, তার ওপর বিদ্যুৎ নেই। সে টর্চ জ্বালিয়ে লালকুঠির প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখতে লাগল। হঠাৎ একটা ঘরের দেওয়ালে টাঙানো একটি ছবির ওপর তার নজর পড়ল। ছবিটি একটি তরুণীর, পরনে তার সাদা শাড়ি, লাল পাড়, চোখ দুটো অদ্ভুত গভীর, আর ছবির নিচে লেখা অমৃতা দেবী, 1948। ঋত্বিক অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকতে রইল। হঠাৎ ঋত্বিকের মনে হলো যেন ছবিতে যে মেয়েটাকে সে দেখছে, সেই মেয়েটার চোখ যেন তাকে অনুসরণ করছে। ঋত্বিক কিছু বুঝতে না পেরে শোবার ঘরে চলে গেল। শুয়ে শুয়ে ভাবতে থাকল যে সেই যা দেখল সেটা কি ঠিক নাকি চোখের ভুল। ভাবতে ভাবতে ঋত্বিক কখন ঘুমিয়ে পড়ল সে টেরও পেল না। রাত প্রায় 12টা। হঠাৎ ছাদের ওপর কারো হাঁটার শব্দ। ঋত্বিকের ঘুম ভেঙে গেল। তার মনে কৌতূহল জাগল, এত রাত্রে ছাদে কে, আর এত রাত্রে সে ছাদেই বা কি করছে। ঋত্বিক ততক্ষণাৎ টর্চ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। কিন্তু সে কি দেখল? ছাদ তো পুরো ফাঁকা, ছাদে তো কেউ নেই। তাহলে ছাদে কে হেঁটে বেড়াচ্ছিল? হঠাৎ তার শরীরের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হলো যেন কেউ তার পাশ দিয়ে চলে গেল। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, তুমি ফিরে এসেছো? ঋত্বিক ঘুরে দাঁড়ালো, খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। তার বুকের ভেতর ধুকফুক শুরু হলো। তার মনে ভীত সঞ্চয় হলো। সে নিজেকে নিজে বোঝালো আর মনে মনে বলতে লাগলো, আমি হয়তো কিছু ভুল শুনেছি, হয়তো এটা একটা হ্যালুসিনেশন। ঋত্বিক নিজের ঘরে ফিরে আসলো আর শুয়ে পড়ল। পরদিন ভোরের বেলায় ঋত্বিকের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে মুখ চোখ ধুয়ে চেয়ারে বসে চা খেতে থাকে। হঠাৎ তার নজর একটা আলমারির দিকে পড়ে। চায়ের কাপটা টেবিলে রেখে সে আলমারিটার দিকে এগিয়ে যায়। আলমারিটা খোলার চেষ্টা করল, কিন্তু আলমারিটা তালা মারা। সে বাড়ির কাজের লোকটিকে ডাক দিল, শঙ্কর কাকা, ও শঙ্কর কাকা। শঙ্কর কাকা এসে জিজ্ঞেস করল, দাদাবাবু আমাকে ডাকছেন, কিছু দরকার আছে? ঋত্বিক বলল, কাকা, এই আলমারিটার চাবিটা আমাকে একটু এনে দেবে? খুলে দেখব কি আছে আলমারিটার মধ্যে। চাকরটি চাবিটা এনে ঋত্বিককে দিয়ে দিল। ঋত্বিক সঙ্গে সঙ্গে আলমারিটা খুলে ফেলল। পুরনো আলমারির ভিতর সে একটি ডায়েরি পেল। ঋত্বিক দেখল ডায়েরিতে অমৃতা দেবীর হাতের লেখায় কিছু লেখা আছে। ঋত্বিক মন দিয়ে পড়তে আরম্ভ করল। বাবা আমাকে ছোটবেলা থেকে ভালোবাসতেন না। আমার বয়স এখন 19। আমাদের গ্রামের অন্য ধর্মের এক ছেলেকে ভালোবেসে ফেলেছি। জানি না কিভাবে বাবা এটা জানতে পেরে যায়।
বাবা আমাকে খুব মারধর করলো আর আমাকে এই বাড়ির ঘরে আটকে রাখলো। তারপর সেই ছেলেটিকে কোথায় সরিয়ে দিল যে কেউ খুঁজে পেল না। দিনের পর দিন আমি এই ঘরে আটক অবস্থায় দিন কাটাতে লাগলাম। শেষ পর্যন্ত নিজেকে আর সামলাতে না পেরে আজ রক্তচন্দন 19 আগস্ট 1948। আজই আমার শেষ রাত। আমার রক্তে এই বাড়ি রঞ্জিত হবে, কেউ শান্তি পাবে না, সবাইকে শেষ করে দেব। ঋত্বিকের হাত কাঁপতে লাগলো। সে প্রচণ্ড ভয় পেয়ে চেয়ার থেকে পড়ে গেল আর ভয়ে কাঁপতে লাগলো। আজকে 19 আগস্ট, আজ সেই রাত। আকাশে দেখা গেল লাল চাঁদ। ঋত্বিক বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ এসে দরজাগুলো বন্ধ করে দিল। ঋত্বিক কিছু বুঝতে না পেরে বারান্দার এক কোণায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। হঠাৎ করে দেয়ালে ঝোলানো অমৃতার দেবীর ছবিটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে দৌড়ে ভেতরে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঋত্বিক দেখল তার পেছনে একটি মেয়ের ছায়া। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হলো। সাদা শাড়ি, লাল পাড়, মুখ ফ্যাকাশে, চোখ দুটো রক্ত লাল। ছায়াটা আস্তে আস্তে ঋত্বিকের দিকে এগোতে লাগলো। ঋত্বিক পিছিয়ে যেতে লাগলো। ঋত্বিক যত পেছোতে লাগলো ছায়াটি আরও কাছে আসতে লাগলো। একসময় ছায়াটি দাঁড়িয়ে যায়। ঋত্বিকও থেমে যায়। হঠাৎ একটি কথা ভেসে আসলো ছায়াটির থেকে। আমার রক্তের ঋণ কি আর কোনোদিন শোধ হবে না? আমি কি আর কোনোদিন মুক্তি পাব না? যতদিন না পর্যন্ত আমার রক্তের ঋণ শোধ না হচ্ছে, আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। কণ্ঠটা ঠান্ডা অথচ তীক্ষ্ণ। ঋত্বিক ভয় পেয়ে চিল্লিয়ে বলে উঠল, আমি তো কিছু করিনি, আমাকে কেন মারতে চাইছো? আমাকে ছেড়ে দাও। মেয়েটি হেসে উঠল। সেই হাসি যেন সারা বাড়ি কাঁপিয়ে দিল। মেয়েটি রাগের স্বরে বলে উঠল, তোমার রক্তে তার রক্তের ছাপ আছে। তোমাকে শাস্তি দিলে আমার আত্মা শান্তি পাবে। হঠাৎ ঋত্বিকের হাতে কাটা দাগ ফুটে উঠল। হাতের কাটা জায়গা থেকে রক্ত পড়তে লাগলো মেঝেতে। মেঝেতে রক্ত পড়তেই পুরনো দাগগুলো জলজল করে উঠল, যেন অনেক আগের রক্ত আবার জীবন্ত হয়ে উঠেছে। ঋত্বিকের হঠাৎ ডায়েরির কথা মনে পড়ল। সে ছুটে গেল ডায়েরিটা আনতে। দৌড়ে গিয়ে ডায়েরিটা এনে বলল, আমি কথা দিচ্ছি, আমি তোমার মৃত্যুর সত্যটা সবার সামনে আনব। তোমার মৃত্যুর বিচার হবে। মেয়েটার চোখের শূন্যতা, মনের রাগ ধীরে ধীরে নরম হতে লাগল। মেয়েটা বলে উঠল, সত্যি বলছো তুমি? ঋত্বিক মাথা নেড়ে জানালো, হ্যাঁ সত্যি। হঠাৎ করে ঝড় থেমে গেল। দরজাগুলো এক এক করে খুলে গেল। অমৃতার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। শেষবারের মতো সে বলল, তুমি কিন্তু তোমার কথা রেখো, আমায় কিন্তু ভুলে যেও না। কয়েক মাস পর সংবাদপত্রে খবর বেরোল, চাঁদপুরের জমিনদার পরিবারের পুরানো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত। ঋত্বিক লালকুঠিকে একটি পাঠাগারে পরিণত করল। বাড়ির এক কোণে অমৃতার ছবি টাঙানো হলো। নিচে লেখা হলো, অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তবে আজও রক্তচন্দ্রের রাতে কেউ কেউ বলে, পাঠাগারের করিডরে সাদা শাড়ি পরা এক মেয়েকে হেঁটে যেতে দেখা যায়, কিন্তু তার চোখে আর রাগ নেই, শুধু গভীর শান্তি। প্রিয় শ্রোতাগণ, আপনাদের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাবেন। আগামী দিনে আরও ভালো ভালো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী একটি নতুন ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।